আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি RTV দুপুরের সংবাদে। পুরোটা সংবাদ জুড়ে আপনাদের সাথে রয়েছে আমি নুসরাত সুজানা। নিজেদের সংকীর্ণ স্বার্থে নির্বাচনে কয়েকটি দল পিআর পদ্ধতির কথা বলছে বলে অভিযোগ বিএনপির। বৈষম্যহীন সমৃদ্ধ গণতান্ত্রিক দেশ করতে দলীয় স্বার্থের ঊর্ধ্বে ওঠার আহ্বান জানিয়ে দলটির নেতাদের মত, সংবিধানে বড় পরিবর্তন আনতে হবে সংসদের মাধ্যমে। সংস্কারের নামে ঐকমত্য কমিশন দেশে অনৈক্য তৈরি করছে বলেও অভিযোগ বিএনপি নেতাদের। আরও জানাচ্ছেন তৌহিদুর রহমান। সালের ফেব্রুয়ারি মাসে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের ঘোষণার পর আসছে রমজানের আগে ত্রয়োদশ জাতীয় নির্বাচনের প্রস্তুতি চলছে। কিন্তু পিআর পদ্ধতিতে নির্বাচন, জুলাই সনদ সহ কয়েকটি বিষয়ে বিএনপির সঙ্গে এনসিপি ও জামাত সহ কয়েকটি দলের মত পার্থক্য দেখা দেয়। পিআর পদ্ধতি না মানা হলে নির্বাচন প্রতিহতের কথাও বলছে এনসিপি জামাতের নেতারা। নির্বাচনের প্রার্থী হবে দল, ব্যক্তি নয়। তবে বিএনপি নেতাদের মতে দেশের মানুষ নির্বাচনী মাঠে নেমে পড়েছে। পিআর পদ্ধতির নামে কাউকে আর নির্বাচন থেকে সরানো যাবে না। মাঠের বক্তৃতা যেগুলো দিচ্ছে যে পিআর ভিত্তিতে নিম্নকক্ষে নির্বাচন হতে হবে, কয়েকটি দল জনসভা করেছে, সোহরাওয়ার্দী উদ্যানে করেছে, এখনও করছে, সেটা মাঠের বক্তৃতা। সেই মাঠের বক্তৃতার জবাব আমরা মাঠেই দেব। নতুন করে বাংলাদেশে এটা আর এক্সপেরিমেন্ট করার প্রয়োজন নেই। আর তাছাড়া বাংলাদেশের মানুষের যে রাজনৈতিক সংস্কৃতি এবং নির্বাচনের ইতিহাস, তার কোনোটার সাথে এটা যায় না। আমরা তো এমনি বিপদে আছি, ঝঞ্ঝাটে আছি। এখন আরও ঝঞ্ঝাট কতগুলো বিদেশ থেকে নিয়ে আসছে, যেগুলির সাথে বাংলাদেশের সম্পর্ক খুব কম। যাই ঐক্য আসিল বাংলাদেশে, এই ঐক্যমত্য কমিশন এটা করে আরো অনৈক্য সৃষ্টি করতেছে। দেশের রাজনৈতিক সংস্কৃতির সঙ্গে পিআর যায় না বলে মনে করেন বিএনপি নেতারা। নির্বাচন প্রতিহতের ঘোষণা গণতন্ত্র প্রতিহতের শামিল বলেও মত তাদের। এগুলো নিয়ে তো তর্ক বিতর্ক করে নির্বাচনকে পিছানোর তো কোনো সুযোগ না। আর এগুলোর সাথে নির্বাচন কোনো সম্পর্ক নেই। তো আপনি রাজনীতি করবেন, আপনি জনগণের কাছে যেতে চাইবেন না ভোটের জন্য, আপনি নির্বাচিত হইতে চাইবেন না, তো আপনার তো রাজনৈতিক দল করার দরকার কি? যারা নির্বাচন নিয়ে বিভিন্ন রকমের ধোঁয়াশা সৃষ্টি করার চেষ্টা করছে, তাদের উদ্দেশ্য যাই থাকুক, তারা সফল হবে না। নির্বাচনের সমস্ত প্রস্তুতি ইতিমধ্যে সম্পন্ন হয়ে গেছে। প্রার্থীরা এবং ভোটাররা এখন নির্বাচনে আমেজে আছে। এটা সুষ্ঠু, সুন্দর, নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠান হবেই হবে ইনশাআল্লাহ। সব রাজনৈতিক দলের চিন্তা ভাবনাকে বিএনপি সম্মান করে বলেও জানান তারা। জাতির মধ্যে একটা ঐক্য প্রতিষ্ঠিত হয়েছে, সেটা বহাল থাকুক। তৌহিদুর রহমান, RTV, ঢাকা। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস আজ 7টি রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক করবেন। রাজ্য অতিথি ভবন যমুনায় বিকেল 5টায় এ বৈঠক অনুষ্ঠিত হবে। গতকাল প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ে এ তথ্য জানিয়েছে। বৈঠকে আগামী জাতীয় সংসদ নির্বাচন ও চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা হবে বলে জানা গেছে। এর আগে প্রধান উপদেষ্টা গত রোববার বিএনপি, জামায়াত ও এনসিপির সঙ্গে বৈঠক করেন। বৈঠক হলেও সংস্কার ও জাতীয় নির্বাচন প্রশ্নে দলগুলোর মত ভিন্নতা কাটেনি। গণ অধিকার পরিষদ সভাপতি নুরুল হক নূরের শারীরিক অবস্থার খোঁজ খবর নিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দুপুরে নূরকে দেখতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে যান তিনি। এ সময় চিকিৎসকের সাথে কথা বলে সার্বিক ব্যবস্থা নিতে অনুরোধ করেন বিএনপি মহাসচিব। এর আগে সন্ত্রাসী হামলায় আহত জাগপা সভাপতি খন্দকার লুৎফর রহমানকে দেখতে ইসলামী ব্যাংক হাসপাতালে যান মির্জা ফখরুল ইসলাম আলমগীর। উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে প্রচার প্রচারণা চালাচ্ছে ডাকসু নির্বাচনের প্রার্থীরা। সকাল থেকে নির্বাচন আচরণ বিধি মেনে শিক্ষার্থীদের দাঁড়িয়ে দাঁড়িয়ে গিয়ে ভোট চাচ্ছেন তারা, আর প্রার্থীদের সাদরে গ্রহণ করে নিচ্ছে ভোটাররা। ডাকসু নির্বাচন নিয়ে শিক্ষার্থীরা জানান, যারা শিক্ষার্থীদের অধিকার ও আশা আকাঙ্ক্ষা নিয়ে কাজ করবে তাদের ভোট দিয়ে জয়যুক্ত করা হবে। সেই সাথে প্রার্থীদের ইশতেহার কেমন চমক থাকছে সে বিষয়েও নজর রাখছেন বলে জানান ভোটাররা। এদিকে নির্বাচনের লেভেল প্লেইং ফিল্ড নিয়ে শঙ্কা ও নির্বাচন কমিশনের একপাক্ষিক আচরণের অভিযোগ করছেন কিছু প্রার্থী। দর্শক, এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ে রয়েছেন সহকর্মী রাকিব হাসান, সরাসরি যুক্ত হচ্ছেন তিনি আমাদের সাথে। রাকিব, ডাকসু নির্বাচন নিয়ে ভোটাররা কি বলছেন এবং সেই সাথে প্রার্থীরা এ বিষয়ে কি জানাচ্ছেন, আমাদেরকে বিস্তারিত জানাবেন।
সুজানা, শিবিরের কিন্তু আজকে একটি যে নেতা যে গণধর্ষণের যে বিষয়টি জানিয়েছিলেন নারী শিক্ষার্থীকে, সেই প্রতিবাদে কিন্তু ছাত্র দল থেকে কিন্তু একটি প্রতিবাদ মিছিল বের করা হয়েছিল এবং সেখানে কিন্তু সাধারণ শিক্ষার্থীরা বলছে এই ধরনের কুরুচিপূর্ণ বক্তব্য কখনোই গ্রহণযোগ্য নয়, কেননা এই ধরনের বক্তব্যকে আসলে বিশ্ববিদ্যালয়ের যে নারীদের প্রতি একটা অসহনশীলতা দেখাচ্ছে। এবং জানেন যে এখানে বিক্ষুব্ধ যারা রয়েছে তারা বলেছেন যে গণধর্ষণের প্রকাশ্যে এমন কুরুচিপূর্ণ হুমকি কেউ কিন্তু তারা ধিক্কারে জানিয়েছে। এছাড়া এখানে কিন্তু ডাকসু নির্বাচনে ঘিরে প্রচারণা ব্যাপক দেখা যাচ্ছে এবং তারা যারা প্রার্থী রয়েছেন তারা দাঁড়ে দাঁড়ে কিন্তু যে শিক্ষার্থীদের মাঝে যাচ্ছেন এবং তাদের ভোট চাচ্ছেন এবং তাদের যে ইস্তেহার রয়েছে বা তাদের প্রতিশ্রুতির কথা কিন্তু তুলে ধরছেন এবং তাদেরকে সাদরে গ্রহণ করছে ভোটাররা। এবং ভোটাররা বলছেন যে একজন শিক্ষার্থী বান্ধব নেতাকেই কিন্তু বেছে নিতে চান তারা। তো ডাকসু নির্বাচন থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। ধন্যবাদ আপনাকে। এদিকে নারী শিক্ষার্থীকে শিবির নেতা কর্তৃক প্রকাশ্যে গণধর্ষণের হুমকির প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে ছাত্রদল। বেলা 12টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্য থেকে শুরু হয়ে প্রশাসনিক ভবনের সামনে শেষ হয় এই বিক্ষোভ মিছিল। এ সময় তারা জানান, ঢাবিতে এ ধরনের হুমকি ন্যাক্কারজনক। গণধর্ষণের বিষয়ে হুমকিদাতাকে বিচারের আওতায় আনার আহ্বান জানান ছাত্রদলের নেতারা। এদিকে নারী নিপীড়নের প্রতিবাদে সারা দেশের শিক্ষা প্রতিষ্ঠানে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করে ছাত্রদল। অপছন্দ হতেই পারে অনেকে, সে তার বিরুদ্ধে আইনিভাবে সেই পর্যালোচনা করা হবে, কিন্তু তা না করে সেখানে গণধর্ষণের মধ্যে হুমকি মেয়েদেরকে দেওয়া হচ্ছে। প্রথমত এই জন্য প্রশাসনকে এই দায়িত্ব নিতে হবে, সেই মেয়েটার সিকিউরিটি কিভাবে দিবে, সেই মেয়েটা কেন এখন ঘর থেকে বের হতে পারছে না। অবাধ এবং যৌক্তিক স্বাধীনতা চাই এবং নারীদের বিরুদ্ধে সব যৌন সুরসুরিমূলক কথাবার্তার বিরুদ্ধে ধিক্কার জানাই। হল ছাড়ার নির্দেশ প্রত্যাখ্যান করে দ্বিতীয় দিনের মতো রেলপথ অবরোধ করে আন্দোলন করছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। সকাল 11টার দিকে ময়মনসিংহের জব্বারের মোড়ে রেলপথ অবরোধ করেন তারা। এতে ঢাকা ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল বন্ধ আছে। ভেটেরিনারি এবং পশুপালন অনুষদের ডিগ্রিকে একীভূত করে একটি কম্বাইন্ড ডিগ্রি দেওয়ার দাবিতে 251 জন শিক্ষক কর্মকর্তাকে রোববার দিনভর অবরুদ্ধ করে রাখার ঘটনায় বহিরাগতরা হামলা করে শিক্ষার্থীদের উপর। এই পরিস্থিতিতে রোববার রাতে অনির্দিষ্টকালের জন্য বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করে শিক্ষার্থীদের হল ছাড়ার নির্দেশ দেওয়া হয়। আমাদেরকে যে হল ভ্যাকেন্টে যে নোটিশ দেওয়া হয়েছে সেই নোটিশটা প্রত্যাহার করতে হবে, কারণ বিশ্ববিদ্যালয়ে এমন কোনো সিচুয়েশন এই মুহূর্তে নাই যে হল ভ্যাকেন্ট করতে হবে। আমাদের কর্মসূচি, আমাদের 6 দফা যে দাবি রয়েছে ওই দাবি না মানা পর্যন্ত আমাদের কর্মসূচি চলমান থাকবে ইনশাআল্লাহ। দর্শক, এই বিষয়ে আরও জানাতে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মোজাম্মেল খোকন। আন্দোলনরত শিক্ষার্থীরা কখন থেকে রেল লাইন অবরোধ করে রেখেছে এবং এখন সেখানে কি অবস্থা এবং শিক্ষার্থীরা কি বলছে? ধন্যবাদ সুজানা। আপনি জানেন যে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কম্বাইন্ড ডিগ্রির যে দাবি ছিল সেই দাবি থেকে কিন্তু আজকে রেল অবরোধ পর্যন্ত দ্বিতীয় দিন গড়িয়েছে। অর্থাৎ এই রেল অবরোধে কিন্তু আমরা দেখতে পেয়েছি যে সকাল 10টা থেকে তাদের এই রেল অবরোধ শুরু হয়েছে, যে কারণে কিন্তু ঢাকার সঙ্গে কিন্তু ময়মনসিংহের এই যে রেল যোগাযোগের বিষয়টি সেটি কিন্তু সম্পূর্ণ বিচ্ছিন্ন রয়েছে। অনেক জংশনে, ময়মনসিংহ জংশনে অনেক রেলগাড়ি এখনো ওইখানে অবস্থান করছে। এছাড়া কিন্তু আমরা দেখি ট্রেজারার এবং ব্যাংকের যে শাখা রয়েছে বিশ্ববিদ্যালয়, সেই শাখা দুটিতে তারা তালা ঝুলিয়ে দিয়েছে। অর্থাৎ এই কারণে কিন্তু বাংলাদেশ বিশ্ববিদ্যালয়ের যে অর্থনৈতিক যে লেনদেন সেটি কিন্তু পুরোপুরি বন্ধ রয়েছে। আমরা কিছুক্ষণ আগেই দেখেছি যে এই আন্দোলনকারী শিক্ষার্থীরা কিন্তু একটি গুজবে কান দিয়েছে। অর্থাৎ তারা জানতে পেরেছে যে তাদের উপর আবার বহিরাগতরা
হামলার জন্য প্রস্তুত রয়েছে, যে কারণে তারা তাদের মধ্যে আবার উত্তেজনা ছড়িয়ে পড়ে। আমরা কিন্তু এখন দেখতে পাচ্ছি যে এখানে কিন্তু পুলিশ প্রশাসনের লোকজন এসেছে, তারা কিন্তু দেখতে পাচ্ছি যে তাদের সতর্ক অবস্থায় রয়েছে। আজকে কিন্তু তাদের এই অবস্থান কর্মসূচি কিন্তু দ্বিতীয় দিন চলছে। সব মিলিয়ে বলা চলে যে ময়মনসিংহে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের এই পরিস্থিতি কিন্তু এখনো থমথমে, অর্থাৎ শিক্ষার্থীদের মাঝেও কিন্তু উদ্বেগ এবং উৎকণ্ঠা বিরাজ করছে। সবাই কিন্তু যেমনটি বলছে যে বিশেষ করে এই বিশ্ববিদ্যালয়ের যারা কর্তৃপক্ষ রয়েছে তারা কিন্তু এই বিষয়টি কিন্তু আলোচনার জন্য কিন্তু তাদেরকে এখনো কিন্তু কোনো ধরনের আহ্বান করেনি। অর্থাৎ তারা এই বিষয়টি নিয়ে খুবই মর্মাহত হয়েছে যে তারা বলছেন যে আজকে দ্বিতীয় দিনের মতো কর্মসূচি হওয়ার পরেও বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ তাদের এই আন্দোলনকে এবং তাদের এই দাবিকে বৃদ্ধাঙ্গুলি দিচ্ছে, কিন্তু তারা তাদের জি ধন্যবাদ। আজও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে 144 ধারা চলছে। সংঘর্ষের ঘটনায় এর আগে 144 ধারার সময়সীমা বাড়ায় প্রশাসন। আজ রাত 12টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের 2 নম্বর গেট বাজারের পূর্ব সীমা থেকে রেলগেট পর্যন্ত সড়কের উভয় পাশে জারি করা 144 ধারা বহাল থাকবে বলে জানায় হাটহাজারী উপজেলা প্রশাসন। এদিকে সংঘর্ষের ঘটনায় আগামী 4 সেপ্টেম্বর পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের পূর্ব নির্ধারিত সকল বিভাগ ইনস্টিটিউটের পরীক্ষা স্থগিত করেছে কর্তৃপক্ষ। স্থগিত হওয়া পরীক্ষার নতুন তারিখ পরবর্তীতে জানানো হবে। গত 30 আগস্ট এক ছাত্রীকে হেনস্থার জেরে শিক্ষার্থীদের সঙ্গে স্থানীয়দের সংঘর্ষে চবি উপ-উপাচার্য প্রক্টর সহ হাজারের বেশি শিক্ষার্থী আহত হন। পরে অপ্রীতিকর পরিস্থিতি সামাল দিতে 144 ধারা জারি করে কর্তৃপক্ষ। দর্শক, এই বিষয়ে আরো জানাতে চট্টগ্রাম থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী সাইফুল মাহমুদ। সাইফুল, ক্যাম্পাসের পরিস্থিতি এখন কেমন, আমাদেরকে বিস্তারিত জানাবেন। জি, আসলে আপনি যেমনটি বলেছেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এই মুহূর্তের পরিস্থিতির কথা যদি বলে থাকি, আসলে কিছুটা থমথমে এবং কিছুটা কিন্তু আসলে শোষণ নীরবতার মধ্যে দিয়ে যাচ্ছে। এখন এই মুহূর্তে কিন্তু ক্যাম্পাসের কেন্দ্রীয় শহীদ মিনারে কিন্তু ছাত্রদল তারা কিন্তু বিক্ষোভ করছে এবং তারা তাদের দাবি হচ্ছে যে এতগুলো শিক্ষার্থী আহত হয়েছেন, বিশ্ববিদ্যালয় প্রশাসন আসলে কোথায়, তারা কেন এখনো পর্যন্ত কোনো ধরনের পদক্ষেপ নেয়নি এবং তারা তাদের একটাই দাবি, সেটি হচ্ছে যে আসলে এত ঘটনা ঘটে গেছে, কেন বিশ্ববিদ্যালয় প্রশাসন আসলে কোনো ধরনের পদক্ষেপ নেয়নি এবং এখনো পর্যন্ত মামলা করেনি। তারা কিন্তু সেই দাবি তুলেছেন এবং একই সাথে তারা কিন্তু যে বিশ্ববিদ্যালয় প্রশাসন আছে তাদের কিন্তু আসলে এই মুহূর্তে পদত্যাগ দাবি করছেন এবং তারা বলতেছেন আসলে বিশ্ববিদ্যালয় প্রশাসনের ব্যর্থতার কারণেই কিন্তু আসলে এই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উপরে কিন্তু বারবার গ্রামবাসী হামলা করে এবং এই হামলাতে আসলে প্রবিসি অ্যাডমিন কামাল উদ্দিনের তিনি আমাদেরকে জানিয়েছেন আসলে 4 শতাধিক শিক্ষার্থী আহত হয়েছেন এবং এর মধ্যে 4 জন গুরুতর, তার মধ্যে 2 জনকে আইসিইউতে রাখা হয়েছে, একজন ঢাকা আইসিইউতে, একজন চট্টগ্রাম আইসিইউতে রাখা হয়েছে এবং এই এখনো পর্যন্ত আসলে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে মামলা করা হয়নি এবং আমরা হাটহাজারী থানায় কথা বলেছেন ওসির সাথে, তিনিও বললো এখনো মামলা হয়নি, তবে মামলা প্রক্রিয়াধীন, কবে নাগাদ আসলে মামলা হবে সেটা কিন্তু বোঝা যাচ্ছে না। এবং প্রবিসি অ্যাডমিন আমাদেরকে জানিয়েছেন আসলে দুপুর 3টায় সিন্ডিকেট মিটিং আছে, সিন্ডিকেট মিটিং এর সিদ্ধান্ত হবে আসলে কি করবেন তারা, এরপর পরে তারা কিন্তু আসলে সিদ্ধান্ত নেবেন মামলা কবে নাগাদ হতে পারে, কতজন আসামি হতে পারে এবং কি বিষয়ে মামলা হবে। তবে এই মুহূর্তে উপজেলা প্রশাসন থেকে। জি ধন্যবাদ আপনাকে। শিক্ষাক্ষেত্রে অচলাবস্থা দুঃখজনক উল্লেখ করে মন্ত্রণালয় এ বিষয়ে উদ্বিগ্ন বলে মন্তব্য করেছেন শিক্ষা উপদেষ্টা CR আবরার। তিনি বলেন, চলমান সমস্যার শিগগিরই সমাধান হবে, বিষয়গুলো গুরুত্বের সঙ্গে পর্যবেক্ষণ করছে সরকার। দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নে এসব কথা বলেন তিনি। শিক্ষা প্রতিষ্ঠানের অস্থিরতার বিষয়ে শিক্ষার্থীদের আরও ধৈর্য ধরে এগোনোর আহ্বান জানান শিক্ষা উপদেষ্টা। স্বাভাবিক শিক্ষা কার্যক্রম কিছুটা ব্যাহত হচ্ছে, তো সেটাতে আমরা যথেষ্ট রকমভাবে উদ্বিগ্ন। তবে আমরা এটা মনে করি যে কোনো সমস্যাই আলাপ আলোচনার মাধ্যমে সমাধান হওয়া সম্ভব। আমরা আশা করি দ্রুতই এই সমাধান এখানে হবে। এখন থেকে সারা দেশের বিচারকদের নিয়ন্ত্রণ ও শৃঙ্খলার দায়িত্ব সুপ্রিম কোর্টের হাতে থাকবে বলে রায় ঘোষণা করেছেন হাইকোর্ট।
সেই সাথে নিম্ন আদালতের বিচারকদের বদলি, পদোন্নতি ও শৃঙ্খলা নিয়ে পঞ্চদশ সংশোধনী ও চতুর্থ সংশোধনীর বিধান বাতিল করা হয়েছে। এছাড়া ৩ মাসের মধ্যে পৃথক সচিবালয় গঠনের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। দুপুরে বিচারপতি আহমেদ সোহেল ও বিচারপতি দেবাশিস রায় চৌধুরীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রায় ঘোষণা করেন। আইনজীবীরা জানান, এ রায়ের ফলে সুপ্রিম কোর্টের পৃথক সচিবালয় স্থাপনে কোনো বাধা থাকল না। চতুর্থ সংশোধনীর মাধ্যমে অধস্তন আদালতের কর্তৃত্ব রাষ্ট্রপতির উপর ন্যস্ত করার মাধ্যমে এই দুটো মৌলিক বৈশিষ্ট্যকে খর্ব করা হয়েছে। বিচার বিভাগের স্বাধীনতা এবং ক্ষমতার পৃথকীকরণের যে মৌলিক ধারণা আমাদের সংবিধানে, এটাকে এই সংশোধনীর মাধ্যমে নষ্ট করা হয়েছে। সেই কারণে এই সংশোধনীগুলোকে বাতিল ঘোষণা করেছেন। আরও অন্যান্য কারণের মধ্যে এটা একটা কারণ। জুলাই হত্যার বিচার দ্রুত করতে ট্রাইব্যুনালের সংখ্যা বাড়তে পারে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। সকালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ২-এর মূল ভবনের সংস্কার কাজ পরিদর্শন শেষে কথা বলেন তিনি। আসিফ নজরুল বলেন, জুলাই হত্যার বিচার কাজ দ্রুত শেষ করতে ট্রাইব্যুনাল ৩ গঠিত হতে পারে। ২০২৪ সালের জুলাই-আগস্টের হত্যাযজ্ঞের বিচারকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সরকার। বিচারের গতি সন্তোষজনক বলেও জানান তিনি। এ সময় গৃহায়ন, গণপূর্ত ও শিল্প মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান, অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম সহ বিভিন্ন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। আমরা বিচার কার্যে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছি। দ্বিতীয় ট্রাইব্যুনালের কাজ অতি দ্রুত সম্পন্ন হওয়ার মধ্যে দিয়ে তা আবারও আপনার এটা প্রমাণিত হলো। তো আমরা এমনকি এটাও চিন্তা করছি, আমরা এখন 3 সেটটা খালি হয়ে গেলে আমরা আন্তর্জাতিক অপরাধ আদালত 3ও করতে পারি। যদি আমরা 3 করতে পারি তাহলে আমরা অন্যান্য যে আন্তর্জাতিক অপরাধ আছে, যেমন গুম বা অন্য ধরনের যে আন্তর্জাতিক অপরাধ, সেই সমস্ত অপরাধের বিচার কার্য দ্রুততর করতে পারবো। এদিকে জুলাই-আগস্ট আন্দোলনে সংঘটিত মানবতা বিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সহ ৩ জনের বিরুদ্ধে ১১ দিনের সাক্ষ্য গ্রহণ চলছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১-এ বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন বিচারিক প্যানেলে আজ রাজসাক্ষী হিসেবে সাক্ষ্য দিবেন চৌধুরী আব্দুল্লাহ আল মামুন। এছাড়াও আরও 4 জনের সাক্ষ্য নেওয়া হবে বলে প্রসিকিউশন থেকে জানানো হয়েছে। রাজধানীর আদাবরে আল আমিন নামে এক পুলিশ কনস্টেবলকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। তাকে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। গেল রাতে আদাবরের সুনিবিড় হাউজিং এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনার পরপরই অভিযানে নামে যৌথ বাহিনী। এ ঘটনায় এখন পর্যন্ত শতাধিক ব্যক্তিকে আটক করা হয়েছে। ঢাকা মহানগর পুলিশের তেজগাঁও বিভাগের উপকমিশনার ইবনে মিজান গণমাধ্যমকে জানান, সোমবার রাতে 999-এ 2 পক্ষের গণ্ডগোলের খবর পেয়ে পুলিশ আদাবর এলাকায় যায়। চালক আল আমিন গাড়ির কাছে ছিলেন। এ সময় একটি গ্রুপ তাকে কুপিয়ে চলে যায়। দেশের সুপার ব্র্যান্ড এবং টেক জায়ান্ট ওয়ালটনের লিফট প্রোডাক্টের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে যুক্ত হলেন জনপ্রিয় সঙ্গীত শিল্পী তাহসান খান। রাজধানীর ওয়ালটন কর্পোরেট অফিসে জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানে তাহসান খানের সঙ্গে এই চুক্তি স্বাক্ষরিত হয়। ওয়ালটন লিফটের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন ওয়ালটনের ব্র্যান্ড অ্যাম্বাসেডর এবং জাতীয় ক্রিকেট দলের অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ। এ সময় ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ পিএলসির পরিচালক এস.এম. মঞ্জুরুল আলম অভি, ওয়ালটন প্লাজার ম্যানেজিং ডিরেক্টর মোহাম্মদ রায়হান, ওয়ালটন লিফটের চিফ বিজনেস অফিসার জেনান উল ইসলাম সহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এক ম্যাচ হাতে রেখে সিরিজ জয়ের পর এবার হোয়াইট ওয়াশের লক্ষ্য নিয়ে কাল নেদারল্যান্ডসের বিপক্ষে তৃতীয় টি-20তে মাঠে নামছে বাংলাদেশ। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচ শুরু বুধবার সন্ধ্যা 6টায়। পঞ্চম ম্যাচে বড় ব্যবধানে জয়ের পর দ্বিতীয় টি-20তেও ডাচদের পাত্তা দেয়নি টাইগাররা। তৃতীয় টি-20তে জিততে পারলে এশিয়া কাপে বাড়তি আত্মবিশ্বাস নিয়ে যেতে পারবে লিটন দাসের দল। এই ম্যাচে একাদশে আসতে পারে একাধিক পরিবর্তন। নিয়মিত একাদশের বেশ কয়েকজনকে বিশ্রামে রাখার সম্ভাবনা রয়েছে। এশিয়া কাপের আগে এই সিরিজের মাধ্যমে দলের সঠিক কম্বিনেশন তৈরির লক্ষ্য কোচ ফিল সিমন্সের।
এদিকে এফসি অনূর্ধ্ব-23 এশিয়ান কাপ বাছাই নিজেদের প্রথম ম্যাচে কাল ভিয়েতনামের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ। ভিয়েত 3 স্টেডিয়ামে ম্যাচ শুরু সন্ধ্যা 7টায়। দীর্ঘ প্রস্তুতির পর ভিয়েতনামে বাছাই পর্বে খেলতে নামবে বাংলাদেশ। শক্তিশালী ও ব্যালেন্স দল নিয়ে দেশে অনুশীলনের পর বাহরাইনে দুটি প্রস্তুতি ম্যাচের পাশাপাশি 2 সপ্তাহের অনুশীলন ক্যাম্প করেছে বাংলাদেশ দল। প্রস্তুতিতে কোনো ঘাটতি না রেখে ভিয়েতনামে যাওয়া এই দল থেকে ভালো কিছু প্রাপ্তির প্রত্যাশা করছেন কোচ সাইফুল বারী টিটু। 3 সেপ্টেম্বর ভিয়েতনামের বিপক্ষে ম্যাচের পর 6 সেপ্টেম্বর ইয়েমেন ও 9 সেপ্টেম্বর সিঙ্গাপুরের বিপক্ষে মাঠে নামবে লাল সবুজে যুবারা। দুপুরের সংবাদ পর্যন্তই। জেলার সংবাদ বিকেল 4:45টায় দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।